বাংলার ইতিহাসের উপর আমার তৃতীয় লেকচার। সময়টা রাজা বিম্বিসার থেকে রাজা লক্ষণ সেন পর্যন্ত। গৌতম বুদ্ধের আবির্ভাবের পর থেকে ভারতের স্পষ্ট ইতিহাস পাওয়া যায়। সে সময়টিকে প্রাচীন ভারতের ঐতিহাসিক পর্ব শুরু হয় বলে ধরে নেওয়া যায়। লিখিত গ্রন্থ, শিলালিপি, স্তম্ভলেখ, প্রস্তরফলক, মুদ্রা, ভ্রমণ কাহিনী থেকে সে যুগের ইতিহাস কোথাও স্পষ্ট, আবার কোথাও কুয়াশাচ্ছন্ন। তবু একটি কাঠামোতে দাঁড়িয়েছে প্রাচীন ভারতের ইতিহাস। ভারতের ইতিহাস পরিক্রমায় গৌতম বুদ্ধ একটি বিপ্লব, একটি যুগান্তর। তিনি সংস্কৃতের বদলে মানুষের মুখের ভাষা প্রাকৃতকে তার ধর্ম প্রচারের মাধ্যম করায় স্মৃতি সংরক্ষণের দুয়ার খুলে যায়। বাংলার ইতিহাস আলোচনা করতে গেলে ভারতের ইতিহাস এবং বাংলার ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ বাংলা তখন ভারতেরই একটি অংশ বা অঙ্গরাজ্য ছিল। কখনো সমস্ত ভারতের উপর নেতৃত্ব দিয়েছে, কখনো ভারত কর্তৃক শাসিত হয়েছে। তবে সমগ্র ভারতের উপর নেতৃত্ব দেওয়ার ঐতিহাসিক যুগে বাংলায় সবচেয়ে বেশি পাওয়া যায়। গৌতম বুদ্ধ নিয়ে কথা বলছিলাম। গৌতম বুদ্ধের আবির্ভাব আনুমানিক খ্রিস্টপূর্ব 563 অব্দে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যের লুম্বিনী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা রাজা শুদ্ধোধন, মাতা মায়াদেবী। 29 বছর বয়সে স্ত্রী যশোধরা ও শিশুপুত্র রাহুলকে রেখে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। ব্রাহ্মণ্যবাদের ফলে শ্রেণীপ্রথার যে শোষণ শুরু হয়েছিল তার বিরুদ্ধে সর্বপ্রথম তিনি সামাজিক বিপ্লব আহ্বান করেন। তাত্ত্বিকভাবে শ্রেণীপ্রথা সমাজে প্রতিষ্ঠিত হয়। বুদ্ধ তা তাত্ত্বিকভাবে উৎপাটনের চেষ্টা করেন। তিনি সকল মানুষের মধ্যে সর্বপ্রথম সাম্যের বাণী প্রচার করেন। তার জীবদ্দশায় গোটা ভারত, মধ্য এশিয়া বৌদ্ধ ধর্মের ছায়াতলে চলে আসে। বাংলায় সে সময়কালে বৌদ্ধ ধর্মের প্রচার হয়। 483 খ্রিস্টপূর্বে এ মহামানব 80 বছর বয়সে কুশীনগরে নির্বাণ লাভ করেন। সমকালে আরেকজন ধর্মপ্রচারক প্রসিদ্ধি লাভ করেছিল, তিনি মহাবীর। তিনি বাংলায় ধর্মপ্রচার করতে এসেছিলেন। তার ধর্মের নাম জৈন ধর্ম। বহু তীর্থাঙ্করের বাড়ি বাংলায়। এ ধর্ম জাতভেদ প্রথাকে তাত্ত্বিকভাবে উৎপাটন করে। ব্রাহ্মণ্যবাদের সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তখন ব্যাপক সামাজিক বিদ্রোহ দেখা দেয়। এর ফলে ব্রাহ্মণ্যবাদ রাজনৈতিকভাবে আর কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারেনি। তবে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি দৃঢ়ভাবে সমাজে শিকড় গেড়ে বসেছিল। আজও তা অনেকাংশে অক্ষত। বুদ্ধের সমকালে ভারতে ষোড়শ জনপদ প্রসিদ্ধি লাভ করেছিল। বাংলা ছিল ষোড়শ জনপদের বাইরে। রামায়ণ, মহাভারত, আরণ্যক প্রভৃতি পৌরাণিক গ্রন্থে বাংলার সমালোচনা থেকে বোঝা যায় বাংলাও তখন বেশ প্রসিদ্ধ একটি সাম্রাজ্য ছিল। বুদ্ধের আবির্ভাবকালে মগধকে কেন্দ্র করে সর্বভারতীয় রাজ্যের উত্থান ঘটে। সর্বভারতীয় রাজত্বে বাংলার ব্যাপক ভূমিকা ছিল। মগধ কেন্দ্রিক হর্ষঙ্ক বংশ ও শিশুনাগ বংশের সময় বাংলা সমৃদ্ধ জনপদ ছিল। নন্দবংশের উত্থান পূর্ববঙ্গে। বাংলার আঞ্চলিক রাজ্যকে তারা সর্বভারতীয় রূপ দিতে সক্ষম হয়েছিলেন। নন্দবংশের শেষ রাজা ধননন্দের সময় ভারতে আলেকজান্ডারের আগমন ঘটে। গ্রিক লেখকদের অসংখ্য লিপি থেকে নন্দবংশের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। নন্দবংশের উপাধি ছিল উগ্রসৈন্য। গ্রিক উচ্চারণে তা হয়ে যায় আগ্রামেস। গ্রিক লেখক ডিওডোরাস, প্লিনি, প্লুটার্ক বাংলা সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বাংলা তখন একটি শক্তিশালী রাজ্য ছিল। বাংলা দুটি প্রদেশে বিভক্ত ছিল তখন, গঙ্গারিডয় ও প্রাচী। আলেকজান্ডার রাজা উগ্রসৈন্যের সংবাদ পেয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলেন তার সেনাপতিদের। কিন্তু
সেনাপতিরা যুদ্ধ করতে নারাজ। দীনেশ সেন তার বৃহৎবঙ্গ গ্রন্থে এ সম্পর্কে বলেন, এ সকল বিক্রমের কথা শুনিয়া আলেকজান্ডারের সৈন্যদের মধ্যে এরূপ ভীতির সঞ্চার হইয়াছিল যে তাহারা এক বাক্যে আর অধিক দূর অগ্রসর হইতে অসম্মতি জানাইল। তাহারা এ বিষয়ে এরূপ দৃঢ়তার সহিত আপত্তি উপস্থিত করিয়াছিল যে আলেকজান্ডারের স্বীয় সৈন্যগণের উপর সম্যক আধিপত্য থাকা সত্ত্বেও এইবার তাহাকে তাহাদের মতানুসারে পারস্য দেশে ফিরিয়া যাইতে বাধ্য হইয়াছিল। বাংলার রাজা উগ্রসৈন্যের রণপ্রস্তুতির খবর শুনে আলেকজান্ডারের সৈন্যরা পারস্যে ফিরে যায়। কি পরিমাণ সৈন্য ছিল? বাংলার রাজার উগ্রসৈন্যের যুদ্ধ প্রস্তুতিটা কেমন ছিল? প্লিনি বলেছে উগ্রসৈন্যের 2 লক্ষ পদাতিক সৈন্য ছিল, 20,000 অশ্বরথ, 6,000 রণহস্তি এবং বিশাল নৌবহর। এরকম বিশাল রণপ্রস্তুতির খবর শুনে আলেকজান্ডার বিপাশা নদীর পার থেকে ফিরে গিয়েছিলেন, এদিকে আর আসেন নাই। আলেকজান্ডার ফিরে যাওয়ার সময় বিপাশা নদীর তীরে একটি ফলক তৈরি করে ওখানে লিখেছিলেন আলেকজান্ডার এইখানে থেমেছিলেন। আসলে আলেকজান্ডার এইখানে থেমেছিলেন কথাটা সর্বাংশে সত্য নয়। কথাটা হবে আলেকজান্ডার এইখান থেকে পালিয়েছিলেন। নিহার রঞ্জন বলেছেন আলেকজান্ডার এমনিতেই পালান নাই, তিনি বাঙালি রাজার ভয়ে পালিয়েছেন। আরও অসংখ্য সমৃদ্ধ সূত্র থেকে জানা যায় আলেকজান্ডার বাংলার রাজা উগ্রসৈন্যের ভয়ে পূর্ব দিকে আর অগ্রসর হন নাই, তিনি ফিরে গিয়েছিলেন। নন্দ রাজারা গঙ্গাহৃদয় জাতির রাজা ছিলেন। তাদের গঙ্গাহৃদয় রাজ্যের রাজধানীর ধ্বংসাবশেষ বর্তমানে অবশিষ্ট রয়েছে। নরসিংদী জেলার ওয়ারী বটেশ্বরকে গঙ্গাহৃদয় রাজ্যের রাজধানী বলে সাব্যস্ত করেছেন প্রত্নতত্ত্ববিদ সুফি মুস্তাফিজুর রহমান ও হাবিবুল্লাহ পাঠান। এখান থেকে নন্দবংশ মগধ ও উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তার করে। সুতরাং নন্দবংশের রাজারা বাঙালির অহংকার। নন্দবংশের প্রথম রাজা মহাপদ্মনন্দ ওরফে উগ্রসৈন্য 365 থেকে 338 খ্রিস্টপূর্ব পর্যন্ত বাংলার রাজা ছিলেন। তিনি 28 বছর রাজত্ব করে মৃত্যুমুখে পতিত হন। রাজা হন মহাপদ্মনন্দের কনিষ্ঠ পুত্র ধননন্দ। তিনি 12 বছর রাজত্ব করেন। 338 খ্রিস্টপূর্ব থেকে 326 খ্রিস্টপূর্ব পর্যন্ত তার রাজত্বকাল ছিল। তার সময়ে ভারতে গ্রিক বীর আলেকজান্ডারের আগমন ঘটেছিল ধননন্দের সময়। নন্দবংশের পর ভারতের ক্ষমতায় বসে মৌর্য বংশ। মৌর্যরাও মূলত বাঙালি, কারণ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ সম্রাট ধননন্দের সন্তান ছিলেন। ধননন্দের পরিচারিকা মুরার গর্ভে চন্দ্রগুপ্ত মৌর্যের জন্ম। মুরা ধননন্দের স্ত্রী ছিলেন না, দাসী ছিলেন। দাসীর সন্তান হওয়ায় তার সিংহাসন উত্তরাধিকারের সম্ভাবনা ছিল না। তাই চন্দ্রগুপ্ত মৌর্য বিদ্রোহ করেন, নন্দ সাম্রাজ্যের কিয়দাংশ দখল করেন। 326 খ্রিস্টপূর্বে ধননন্দের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন। চন্দ্রগুপ্তের রাজ্যসীমা উত্তর পশ্চিমে হিন্দুকুশ পর্বতমালা, পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর এবং দক্ষিণে মাদ্রাজের 3 ভ্যালি জেলা পর্যন্ত প্রসারিত ছিল। তিনি প্রথম ঐতিহাসিক সর্বভারতীয় সম্রাট। 300 খ্রিস্টপূর্বে চন্দ্রগুপ্ত মারা যান। সিংহাসনে বসেন তার ছেলে বিন্দুসার। এখানে চন্দ্রগুপ্তের জন্ম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। নানা ঐতিহাসিক নানা কথা বলেছেন, কিন্তু চন্দ্রগুপ্ত ধননন্দের পুত্র ছিলেন এ কথাটা ভাবাই যুক্তিযুক্ত। কারণ যেই ধননন্দের বিশাল বাহিনী দেখে আলেকজান্ডার পর্যন্ত ফিরে গিয়েছিলেন, সেই ধননন্দকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করে রাজ্য দখল করেছিলেন। এখন
চন্দ্রগুপ্ত মৌর্য কিছুতেই প্রথম জীবনে আলেকজান্ডারের চেয়ে শক্তিশালী ছিলেন না। তো এ কথাই মেনে নেওয়া স্বাভাবিক যে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দের পুত্র ছিলেন, আর পুত্র ছিলেন বলেই ক্ষুদ্র অঙ্গরাজ্যে বিদ্রোহ করতে পেরেছিলেন। বিদ্রোহ করে পিতার বিরুদ্ধে জয়ী হয়েছিলেন, এটা মেনে নিলে চন্দ্রগুপ্তের হাতে ধননন্দের পরাজয়টা, কারণ চন্দ্রগুপ্ত মৌর্য যদি আলেকজান্ডারের চেয়ে শক্তিশালী না হন তাহলে ধননন্দকে পরাজিত করলেন কিভাবে? আর আলেকজান্ডারের চেয়ে শক্তিশালী কোনো সম্রাট, ধননন্দের চেয়ে শক্তিশালী কোনো সম্রাট, তৃতীয় কোনো সম্রাট বা তৃতীয় কোনো শক্তি তখন ভারতে ছিল না। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য রাতারাতি এত শক্তি সঞ্চয় করে ধননন্দকে পরাজিত করলেন কিভাবে? তো যদি মেনে নেওয়া যায় চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দের সন্তান ছিলেন, তাহলে ধননন্দ পুত্রের প্রতি বাৎসল্যবশত খুব হিংস্র আচরণ করেন নাই, হয়তোবা পুত্ররা পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে, এরকম ইতিহাস ভারতের ইতিহাসে প্রচুর আছে। সুতরাং ধননন্দ পুত্রের প্রতি বাৎসল্যবশতই হয়তো হেরেছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে ক্ষমতায় বসেছিলেন। যাই হোক, এ হিসেবে বলা যায় চন্দ্রগুপ্ত যদি ধননন্দের সন্তান হয়, ধননন্দ বাঙালি ছিলেন, সুতরাং চন্দ্রগুপ্ত বাঙালি এবং গোটা মৌর্য বংশ বাঙালিদের বংশধর। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের বংশের নাম নন্দবংশ না হয়ে মৌর্য বংশ হলো কেন? সেই হিসেবে বলা যায় যে যেহেতু তিনি মায়ের বংশটাকে প্রাধান্য দিয়েছিলেন, তাই মুরার নাম অনুসারে মাতৃভক্ত চন্দ্রগুপ্তের বংশের নাম হয় মৌর্য বংশ। মা মুরার নাম অনুসারে তিনি তার বংশের নাম রাখেন মৌর্য বংশ। যাই হোক, চন্দ্রগুপ্তের মৃত্যুর পর ক্ষমতায় বসে তার ছেলে বিন্দুসার 300 খ্রিস্টপূর্ব থেকে 273 খ্রিস্টপূর্ব পর্যন্ত তিনি রাজত্ব করেন। বিন্দুসারের সময়ই দক্ষিণ ভারতে মৌর্য বংশের চূড়ান্ত বিস্তৃতি ঘটে। বিন্দুসার 16 জন বিদ্রোহী রাজাকে দমন করে পিতৃ সাম্রাজ্য অক্ষুণ্ণ রাখেন। বিন্দুসার খুব শান্তিপ্রিয় রাজা ছিলেন। তিনি দার্শনিক ও চিন্তাবিদদের পৃষ্ঠপোষকতা করতেন। 273 খ্রিস্টপূর্বে তার মৃত্যু হলে সিংহাসনে বসেন তার পুত্র অশোক। অশোকের সময়কাল 273 থেকে 232 খ্রিস্টপূর্ব। সিংহাসনে বসে অশোককে কোনো রাজ্য জয় করতে হয়নি, কেবল কলিঙ্গ ছাড়া। গোটা ভারতে বিন্দুসারই গোটা ভারত জয় করেছিলেন। তিনি কেবল অধিকৃত অঞ্চল ধরে রেখেছিলেন। তার সময়ে যুদ্ধ করার আর প্রয়োজন ছিল না। অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং রাজ্যের স্থানে স্থানে স্তম্ভ, স্তূপ, শিলালিপি, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিধিনিষেধ লিপিবদ্ধ করেন। বাংলাদেশের মহাস্থানগড় ও নোয়াখালীতে 2টি অশোক স্তম্ভের সন্ধান পাওয়া গেছে। অশোকের সময় প্রজাগণ খুব সুখে ছিল। 260 খ্রিস্টপূর্বে অশোক কলিঙ্গ যুদ্ধে ব্যাপৃত হন। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ঐতিহাসিকভাবে স্বীকৃত। এই যুদ্ধের ভয়াবহ রূপ দেখে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং যুদ্ধ করা নিষিদ্ধ করেছিলেন। অনেক ঐতিহাসিক বলেন অশোক যুদ্ধ করা নিষিদ্ধ করেছিলেন এটা ধর্মীয় কারণে নয়, কারণ তার আর যুদ্ধ করার প্রয়োজন ছিল না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো অশোকের সমপর্যায়ের কোনো রাজা তখন ভারতে ছিলেন না। অশোক যুদ্ধ করা নিষিদ্ধ করেছিলেন বা যুদ্ধ করাকে অন্যায় বলেছিলেন, কিন্তু তাই বলে তিনি তার সেনাবাহিনী ভেঙে দেননি, সামরিক শক্তি তিনি ধূলিসাৎ করে দেননি। তার সম্পূর্ণ সামরিক ক্ষমতা অক্ষুণ্ণ ছিল। কেউ বিদ্রোহ করলে তিনি কঠোর হস্তে দমন করতেন। আর যুদ্ধ করা অন্যায়, নিষিদ্ধ, এটা খুব সম্ভব তার রাজনৈতিক টেকনিক। মানুষকে দমন করে রাখার জন্য বা
উচ্চাকাঙ্ক্ষী রাজাদের দমন করে রাখার জন্য তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন। যা হোক, অশোকের পরবর্তী সময়ে মৌর্য সম্রাটগণ তেমন যোগ্য ছিলেন না। কুণাল, দশরথ সম্প্রতি বৃহদ্রথ 232 থেকে 185 খ্রিস্টপূর্ব পর্যন্ত 45 বছর রাজত্ব করেন। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেন এবং সিংহাসন দখল করেন। মৌর্য বংশের সমাপ্তি ঘটে। মৌর্য সাম্রাজ্যের বিলুপ্তির পর সর্বভারতীয় সাম্রাজ্য বিলুপ্ত হয়ে যায়। আঞ্চলিক শাসন ব্যবস্থা প্রচলিত হয়। গুপ্ত সাম্রাজ্যের উত্থান পর্যন্ত সর্বভারতীয় সাম্রাজ্য আর দেখা যায়নি। 185 খ্রিস্টপূর্ব থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 400 বছর ভারতের ইতিহাস অন্ধকারাচ্ছন্ন। বাংলার ইতিহাসও অনুরূপ। তবে উত্তর ভারত বিদেশি শক্তি দ্বারা শাসিত হলেও বাংলায় অনুরূপ কোনো প্রমাণ পাওয়া যায় না। কুষাণ, শুঙ্গ, শকরা বাংলায় আসেনি। তখন বাংলায়ও ছিল আঞ্চলিক শাসন। বাংলা তখন বাঙালি কর্তৃক শাসিত স্বাধীন জনপদ ছিল। 300 খ্রিস্টাব্দের দিকে গুপ্ত বংশের দেখা মেলে। গুপ্তদের উত্থান কোথায়, এ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। জোরালো একটি অভিমত থেকে জানা যায় গুপ্তদের আদিবাস ছিল বাংলায়। বাংলায় তারা প্রথম রাজ্য প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে তা সর্বভারতীয় রাজ্যে রূপ দেন। ডক্টর DC গাঙ্গুলি তার একটি বিখ্যাত প্রবন্ধে বলেছেন যে 675 থেকে 95 খ্রিস্টাব্দ পর্যন্ত চীনা পর্যটক ইসিং ভারত পরিভ্রমণ করে তার 500 বছর আগে থেকে প্রচলিত এক কিংবদন্তি লিপিবদ্ধ করেন। তাতে বলা হয়েছে চীনা পর্যটকদের জন্য শ্রীগুপ্ত নিলিকিয়াশিকিয়াপুনু নামক স্থানে একটি মন্দির নির্মাণ করেন। ডক্টর গাঙ্গুলি এই স্থানটিকে মৃগশিখা বনের চীনা নাম বলে শনাক্ত করেন। এই স্থানটির অবস্থান সম্পর্কে ইসিং বলেছেন যে নালন্দার পূর্ব দিকে গঙ্গার খাত ধরে 40 যোজন বা 240 মাইল দূরে অবস্থিত এই স্থানটি। ইসিং বলেছেন যে শ্রীগুপ্ত এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। এই শ্রীগুপ্তকে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। ডক্টর গাঙ্গুলির মতে নালন্দা থেকে 240 মাইল দূরে মুর্শিদাবাদ জেলা, এখানেই ছিল মৃগশিখাবন মন্দির এবং শ্রীগুপ্তের বাসস্থান। এখানেই ছিল মৃগশিখাবন মন্দির এবং শ্রীগুপ্তের বাসস্থান। কারো কারো মতে গুপ্ত সম্রাটদের আদিবাস ছিল মালদহ। তাহলে পণ্ডিতদের অভিমত অনুযায়ী আমরা পাচ্ছি যে গুপ্তদের আদিবাস ছিল মালদহ জেলায়, পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। এ পর্যন্ত আমরা বাংলা ও ভারতের ইতিহাস আলোচনা করতে গিয়ে 3টা বংশের নাম করেছি: নন্দবংশ, মৌর্য বংশ এবং এখন গুপ্ত বংশের আলোচনা শুরু। তো এই 3টা বংশেরই আদিবাসস্থান বাংলায়। আগেই বলেছি নন্দদের বাসস্থান ছিল নরসিংদীর ওয়ারিবটেশ্বরে পূর্ব বাংলায়। মৌর্যরা ছিল নন্দদেরই বংশধর, আর গুপ্তদের বাসস্থান মালদহ জেলায়। শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 275 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। শুধু গঙ্গা উপত্যকা নিয়ে ছিল তার রাজত্ব। শ্রীগুপ্তের পর সিংহাসনে বসেন মহারাজা ঘটোৎকচ গুপ্ত। 300 থেকে 320 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ঘটোৎকচ সম্পর্কে বিস্তৃত তেমন কিছু জানা যায়নি। ঘটোৎকচের পর সিংহাসনে বসেন তার পুত্র মহারাজ। ঘটোৎকচের পর সিংহাসনে বসেন তার পুত্র মহারাজাধিরাজ প্রথম চন্দ্রগুপ্ত। তার সময়ে গুপ্ত বংশের সাম্রাজ্য বিস্তার ব্যাপকভাবে শুরু হয়। এর আগে গুপ্ত রাজ্য ছিল নিতান্তই আঞ্চলিক রাজ্য, শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ। তিনি একে সাম্রাজ্যের দ্বার দেশে পৌঁছে দেন। শক মুরণ্ডদের উৎখাত করে মগধ জয়ের পর
তিনি মহারাজাধিরাজ উপাধি ধারণ করেন। মাগ বংশকে উৎখাত করে তিনি কুশল জয় করেন। চন্দ্রগুপ্তের পর ক্ষমতায় বসেন তার পুত্র সমুদ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন। সমুদ্রগুপ্ত এ বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি উত্তর দক্ষিণ ভারত মিলিয়ে সর্বভারতীয় রাজায় পরিণত হন। আর্যাবর্তের 9 জন রাজাকে সমুদ্রগুপ্ত উচ্ছেদ করেন। অচ্যুত, নাগসেন, গণপতি, রুদ্রদেব, মন্ডিল, নাগদত্ত, নন্দিন, বলবর্মন, চন্দ্রবর্মন এ 9 জন রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন, করে সমগ্র দক্ষিণ ভারত জয় করেছিলেন। দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে তিনি সরাসরি নিজ শাসনে আনেননি। তিনি বার্ষিক করের মাধ্যমে তাদের আনুগত্য আদায় করেছিলেন। দক্ষিণ ভারতের রাজাদের পরাজিত করে তিনি তাদেরকেই রাজ্য দিয়ে দিতেন এবং তাদের থেকে বার্ষিক কর আদায় করতেন। এটা ছিল সাম্রাজ্যবাদের একটি খুব সূক্ষ্ম টেকনিক। এতে করে রাজারা বিদ্রোহী হতেন না। সমুদ্রগুপ্তের এই সাম্রাজ্যবাদী টেকনিকটা পরবর্তীতে পাল রাজারাও অনুসরণ করেছিলেন। যাই হোক, সমুদ্রগুপ্তের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার ছেলে রামগুপ্ত। তিনি কিছুকালের জন্য সিংহাসনে বসেছিলেন, কিন্তু তার সম্পর্কে নামটি ছাড়া কোনো কীর্তি কথা জানা যায়নি। তিনি এক শক রাজার হাতে পরাজিত ও নিহত হন। রামগুপ্তের পর ক্ষমতায় বসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত 375 খ্রিস্টাব্দে 75 খ্রিস্টাব্দ থেকে 415 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে ছিলেন। তার রাজত্বকাল ছিল দীর্ঘ 40 বছর। তার জ্যেষ্ঠ ভ্রাতা রামগুপ্তের হাতে হারানো রাজ্য তিনি পুনরুদ্ধার করেন। সমুদ্রগুপ্তের রাজ্যসীমা তিনি অক্ষুণ্ণ রাখতে পেরেছিলেন। কবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। গুপ্ত রাজারা ধর্মীয় ব্যাপারে উদার ছিলেন। অনেকেই গুপ্ত রাজাদের ব্রাহ্মণ্যবাদী বলেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে ব্রাহ্মণ্যবাদী ছিলেন না। বাংলার সনাতন ধর্মকে তারা সর্বভারতীয় রূপ দিয়েছিলেন। চণ্ডী, দুর্গা, কালী, শিব, লক্ষ্মী এ সমস্ত দেবদেবী আদৌ ব্রাহ্মণ্যবাদী দেবদেবী নন, সনাতন ধর্মীয় দেবদেবী। এসবের পূজায় ব্রাহ্মণ্যবাদী পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। মোট কথা, ব্রাহ্মণ্যবাদ ও সনাতন ধর্মের মধ্যে একটি সংকরায়ন ঘটেছিল গুপ্ত আমলে। ব্রাহ্মণ্যবাদের জাতভেদ প্রথাকে কিঞ্চিত প্রভাব ফেলেছিল গুপ্ত শাসনে। ব্রাহ্মণ্যবাদের জাতভেদ প্রথা কিঞ্চিত প্রভাব ফেলেছিল গুপ্ত শাসনে। ফাহিয়েনের সাক্ষ্যমতে তা জানা যায়। তবে তারা কট্টর ধর্মবাদী ছিলেন না। বৌদ্ধ ধর্ম ও জৈনদের তারা স্বাধীনতা দিয়েছিলেন। গুপ্তদের সময়কার দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর তার ছেলে কুমারগুপ্ত ক্ষমতায় বসেন। 415 থেকে 455 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন, কিন্তু তার রাজত্বের ইতিহাস অনুদ্ঘাটিত থেকে যায়। আজও তা অনুসন্ধানের বিষয়। কুমারগুপ্তের পর ক্ষমতায় বসে তার ছেলে স্কন্দগুপ্ত। তিনি 455 থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তার সময়ে প্রবল হুন আক্রমণ হয়। স্কন্দগুপ্তের পর গুপ্ত রাজত্বের ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। গুপ্ত যুগের পর বাংলার ইতিহাসে আবার অন্ধকার নেমে আসে। সর্বভারতীয় সাম্রাজ্য ভেঙে আবার আঞ্চলিক সাম্রাজ্য দেখা দেয়। বাংলার ইতিহাসে উদয় হন মহারাজ শশাঙ্ক। স্কন্দগুপ্ত পর্যন্তই গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস পাওয়া যায়। তারপর বাংলার ইতিহাসে দেখা দেন মহারাজ শশাঙ্ক। শশাঙ্ক 606 থেকে 638 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। হর্ষবর্ধন, গ্রহবর্মন, রাজ্যবর্ধনের সঙ্গে শশাঙ্ক ত্রিমুখী দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়ে থাকে। তিনি ব্রাহ্মণ্যবাদী ছিলেন, কিন্তু এর বিপরীত মতও আছে। তিনি ব্রাহ্মণ্যবাদী ছিলেন, এর পাশাপাশি বলা হয়ে থাকে তিনি শৈব ছিলেন এবং পরধর্ম সহিষ্ণু ছিলেন। 638 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর
750 খ্রিস্টাব্দ পর্যন্ত পালদের ক্ষমতা আরোহণ পর্যন্ত বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। ছোট ছোট গোত্রীয় শাসনে বিভক্ত হয়ে পড়ে বাংলা। ক্ষুদ্র ক্ষুদ্র এসব রাজাদের মধ্যে সংঘাত সবসময় লেগেই থাকত। জনগণের মধ্যে স্বস্তি ছিল না। এজন্য অনেকে এ সময়কে নৈরাজ্যপূর্ণ অবস্থা বলে বিবেচনা করে একে নাম দিয়েছেন মাছসান্যাই। মাছসান্যাই মানে মাছের মতো। মাছ যেমন মাছকে গিলে ফেলে, তেমনি বাংলায় এক রাজা আরেক রাজাকে মাছের মতো গিলে ফেলত বা হত্যা করত। এ নৈরাজ্যপূর্ণ পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে বাংলার গোত্রীয় রাজারা একত্রিত হয়ে এর সমাধান খুঁজলেন। পাল গোত্রের যুবরাজ গোপালকে তারা রাজা মনোনীত করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাইলেন। এখানে মাছসান্যাই সম্পর্কে একটু বিস্তৃত আলোচনা দরকার। বাংলায় এক রাজা আরেক রাজাকে হত্যা করে বলে একে কিছু কিছু ঐতিহাসিক নাম দিয়েছেন মাছসান্যাই। তো এটাকে মাছসান্যাই বলে অবজ্ঞা করা হয়। তো আমার মনে হয় তৎকালীন পৃথিবীর ইতিহাসে গোটা পৃথিবীই ছিল মাছসান্যাই। বাংলাকে আলাদা করে মাছসান্যাই বলার কোনো অর্থ নেই। বাংলায় তখন ছিল স্বশাসন, আঞ্চলিক শাসন, গোত্রীয় শাসন। তখন এই মাছসান্যাইয়ের 100 বছর অর্থাৎ 638 থেকে নিয়ে 750 প্রায় 100 বছর, মাছসান্যাইয়ের 100 বছরকে বলা যায় বাংলার স্বাধীন। মাছসান্যাই এক রাজা আরেক রাজাকে হত্যা করলে যদি মাছসান্যাই হয়, তবে গোটা ইতিহাসই মাছসান্যায়ে ভরপুর। সুতরাং একে আমরা বাঙালি হিসেবে মাছসান্যাই না বলে আমাদের স্বশাসন বলবো, আমাদের গোত্রীয় শাসন বলবো। এই গোত্রীয় শাসনের অবসান ঘটে গোপালের হাতে। সকল গোত্রের শাসকরা একত্রিত হয়ে এই গোত্রীয় শাসন থেকে কেন্দ্রীয় শাসনে রূপান্তরিত হন। 750 খ্রিস্টাব্দে গোপালকে তারা রাজা মনোনীত করেন গণতান্ত্রিক পদ্ধতিতে। যদি সেটা মাছসান্যাই হতো, তাহলে রাজারা এই গণতান্ত্রিক পদ্ধতিটাতে কেমন করে ফিরে এলেন? বাংলার ইতিহাসকে যারা ছোট করার জন্য 100 বছরকে মাছসান্যাই বলেন, সেটা পরিবর্তনের সময় এসেছে। সেই শব্দটা ইতিহাস থেকে ছেঁটে ফেলার সময় এসেছে। গোপাল 750 থেকে 775 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় এ গোপালের জন্মভূমি। সন্ধ্যাকর নন্দী তার রামচরিতে পাল বংশের উত্থান সম্পর্কে এই কথা বলেন। গোপালের পিতার নাম বপ্পট ও পিতামহ ছিলেন দ্বৈত বিষ্ণু। দ্বৈত বিষ্ণু একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তবে তৎকালীন গোত্রীয় শাসনের আমলে ক্ষুদ্র এলাকার শাসক ছিলেন বপ্পট। বাল্যকাল থেকেই গোপালের দক্ষতা, সততা, ন্যায়পরায়ণতা দেখে তৎকালীন গোত্রীয় শাসনের ক্ষুদ্র রাজারা একত্রিত হয়ে গোপালকে রাজা মনোনীত করেন। বাংলার ইতিহাসে বোধকরি সর্বপ্রথম গণতান্ত্রিক রাজা নির্বাচন ছিল এটি। গোপাল তাদের মান রেখেছিলেন। শীঘ্রই সাম্রাজ্য বৃদ্ধি ও ন্যায় অনুশাসন দ্বারা প্রজাদের মন জয় করেন। দীর্ঘ 25 বছর নির্বিবাদে শাসন করে বাংলাকে তিনি মাছসান্যাইয়ের বদনাম থেকে মুক্ত করেন। গোপালের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার ছেলে ধর্মপাল। 775 থেকে 812 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ধর্মপালের সময় বাংলার রাজ্যসীমা ব্যাপক বিস্তৃত হয়। তিনি বাংলার আঞ্চলিক রাজ্যকে সর্বভারতীয় রাজ্যে পরিণত করেন। ধর্মপাল মগধ, কনৌজ জয় করেন। ধর্মপালের রাজ্যসীমা উত্তর পশ্চিম ও দক্ষিণ ভারতে বিস্তৃত ছিল। ভুজ, মৎস্য, যদু, যবন, অবন্তী, গান্ধার, কাংড়া অঞ্চল তিনি বিনা বাধায় জয় করেন। ধর্মপালের পর ক্ষমতায় বসেন তার ছেলে দেবপাল। 812 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। দেবপালকে অনেকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলেন। দেবপাল প্রাগজ্যোতিষপুর মানে আসাম ও উড়িষ্যা জয় করেন। তিনি হুনদের পরাজিত করে কম্বোজ
বর্তমান কাশ্মীর অধিকার করেন। মুঙ্গের লিপি অনুযায়ী দেবপাল খস বা গারোয়াল অঞ্চলও জয় করেন। দেবপাল দ্রাবিড়দেরও পরাজিত করেন। দেবপালকে প্রকৃত উত্তরাপথ স্বামী বলা হলেও দক্ষিণাপথেরও কিছু অংশের অধিপতি ছিলেন তিনি। গোটা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের প্রায় অর্ধাংশ দেবপালের সাম্রাজ্যে পরিণত হয়। দেবপালের পর পাল সাম্রাজ্য সাময়িকভাবে হুঁচট খায়। 850 থেকে 988 খ্রিস্টাব্দ পর্যন্ত পাল সাম্রাজ্যের দুর্দিন চলে। দেবপালের মৃত্যুর পর পাল সিংহাসনে কিছুকাল যোগ্য শাসকের অভাব ঘটে। বিগ্রহ পাল স্বল্পকাল রাজত্ব করার পর নারায়ণ পাল দীর্ঘ 57 বছর রাজত্ব করেন, 860 থেকে 917 বছর পর্যন্ত, 917 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ধার্মিক ও নির্বিরোধী লোক ছিলেন। তার সময়ে ভোজ রাজ্যের কিছু অংশ হাতছাড়া হয়। এরপর মহেন্দ্র পালের সময় কামরূপ ও উড়িষ্যা পালদের হাতছাড়া হয়। এরপর রাজ্যপাল ও দ্বিতীয় বিগ্রহ পালের সময় পাল শক্তির আরও পতন ঘটে। এ সুযোগে চান্দেল, কুলচুরি, কম্বুজ প্রভৃতি শক্তি বাংলায় আক্রমণ চালায়। রার অঙ্গ বা পূর্ব বিহার চান্দেল অধিকারে চলে যায়। বাকি অংশ নিয়ে পতন ঠেকাতে চেষ্টা করেন। প্রথম মহিপালের রাজত্বকাল 977 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। মহিপাল সুনিপুণ যোদ্ধা ছিলেন। মহিপাল চন্দ্রবংশীয় রাজাদের হটিয়ে গৌড়, উত্তর বাংলা এবং পূর্ব বাংলা অধিকারে আনেন। তিনি বিহার অধিকার করে বাংলার সাথে যুক্ত করেন। বারাণসী, সারনাথ জয় করে সমস্ত গাঙ্গেয় উপত্যকা নিজ অধিকারে নিয়ে আসেন। প্রথম মহিপালের সময়ে বাঙালি জাতি তার আত্মবিশ্বাস ও মর্যাদা ফিরে পায়। কৃতজ্ঞ জাতি এজন্য নানাভাবে তাকে স্মরণ রেখেছে। মহিপালের গীত, মহিপাল দিঘি এবং অসংখ্য স্মৃতি, অসংখ্য লোকগাথা মহিপালের নামে আজও বাংলায় প্রচলিত আছে। মহিপালের পর নয়পাল সিংহাসনে বসেন। 1027 থেকে 1043 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তার সময়ে কলচুরি আক্রমণে পাল সাম্রাজ্য বিধ্বস্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত অতীশ দীপঙ্করের হস্তক্ষেপে এ সমস্যার সমাধান হয়। এরপর তৃতীয় মহিপাল সিংহাসনে বসেন। 1043 থেকে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। আবার কর্ণকুলচুরি আক্রমণ হয়। কর্ণের কন্যা যৌবনশ্রীর সাথে বিগ্রহ পালের বিবাহের ফলে যুদ্ধ অবসান হয়। এরপর চালুক্য ষষ্ঠ বিক্রমাদিত্য বাংলা আক্রমণ করেন। উড়িষ্যার সোমবংশীয় রাজারাও বাংলা আক্রমণ করে। বৈদেশিক আক্রমণে তখন পাল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এদিকে সামন্ত রাজ্যগুলো প্রভাবশালী হয়ে ওঠে। এ সময় দ্বিতীয় মহিপাল সিংহাসনে বসেন। 1070 থেকে 71, মাত্র 1 বছর তিনি ক্ষমতায় ছিলেন। দ্বিতীয় মহিপাল কুশাসক ছিলেন। তার অত্যাচারে বরেন্দ্রভূমিতে অশান্তি দেখা দেয়। কৈবর্ত সামন্ত দিব্য তখন বিদ্রোহ করে। তিনি যুদ্ধে দ্বিতীয় মহিপালকে পরাজিত ও নিহত করেন। দ্বিতীয় মহিপালের মৃত্যুর পর ক্ষমতায় বসেন রামপাল 1071 থেকে 1120। দ্বিতীয় মহিপালের মৃত্যুর পর তার দুই ভাই সুরপাল ও রামপাল মগধে আশ্রয় নেয়। সুরপাল কিছুকাল মগধে রাজত্ব করেন। তারপরে রামপাল বরেন্দ্রী পুনরুদ্ধারের কাজে হাত দেন। রামপাল বরেন্দ্রের সামন্ত রাজাদের অর্থের লোভ দেখিয়ে বসে আনেন এবং রামপালের আক্রমণে কৈবর্ত বিদ্রোহী ভীম পরাস্ত বন্দী হন। বরেন্দ্র পালদের অধিকারে আসে। কৈবর্ত বিদ্রোহ রামপাল শক্ত হাতে দমন করেছিলেন। এরপর পাল সাম্রাজ্যের পতনের পালা। 1120 খ্রিস্টাব্দে রামপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের দ্রুত পতন ঘটে। রামপালের পুত্র কুমার পালের মন্ত্রী বৈদ্যদেব বিশ্বাসঘাতকতা করে
কামরূপ স্বাধীন রাজ্যে পরিণত করেন। পূর্ব বাংলার ভুজ বর্মা স্বাধীনতা ঘোষণা করে। কুমার পালের পর তৃতীয় গোপাল এবং তারপর মদন পাল রাজা হন। এদের সময়ে পাল শক্তি ব্যাপক পতন ঘটে। 1124 খ্রিস্টাব্দে মগধ হাতছাড়া হয়। সামন্ত সেন গৌড় দখল করেন। গোবিন্দ পাল বিহারের একটি ছোট রাজত্বে নামে মাত্র টিকে থাকেন। 1162 থেকে 65 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্ব ছিল, তারপর ধ্বংস হয়ে যায়। পাল রাজারা বৌদ্ধ ছিলেন, কিন্তু পরধর্মের প্রতি তাদের সহিষ্ণুতা ছিল ব্যাপক। মূলত অসাম্প্রদায়িক শাসন ব্যবস্থা পাল শাসনের মূল বৈশিষ্ট্য। প্রচুর বিহার গঠন করে জনগণের পড়াশোনার ব্যবস্থা করেন। বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোর মতো তারা বিহারগুলোতে জনগণকে, সাধারণ মানুষকে বৌদ্ধ ধর্ম শিক্ষা তথা সাধারণ শিক্ষার ব্যবস্থা করে দেন। তো এ পর্যন্ত যেটুকু আলোচনা হলো, প্রথম আমরা পেলাম নন্দ বংশ, তারপর মৌর্য বংশ, তারপর গুপ্ত বংশ, তারপর পাল বংশ। এ চারটি বংশই বংশগতভাবে রক্তগতভাবে বাঙালি। পাল দিনাজপুরে, একথা আগে বলেছি। তার গোপালের কবর এখনও দিনাজপুরে আছে, তবে সেটা চিহ্নিত করে আমাদেরকে আলোকে নিয়ে আসতে হবে। প্রত্নতত্ত্ববিদরা এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। পালদের পর প্রথম বাংলা বিদেশি শাসনে চলে যায়। পালদেরকে হটিয়ে ক্ষমতায় বসেন সেন বংশ। দাক্ষিণাত্যের চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য এবং তৃতীয় সোমেশ্বরের আমলে চালুক্য বাহিনীর সঙ্গে সেন বংশ কর্ণাটক হতে বাংলায় আসে। সেই থেকে তারা বাংলায় বসবাস করতেন। সামন্ত সেন সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তার পুত্র হেমন্ত সেন পাল বংশের দুর্বলতার সুযোগে রাঢ় অঞ্চলে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। হেমন্ত সেনের পর এই রাঢ় রাজ্যের ক্ষমতায় বসেন বিজয় সেন 1095 থেকে 1158। মূলত সেন বংশের উত্থানকাল বা প্রতিষ্ঠাকাল 1095 থেকে শুরু হয়েছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু তখন পাল বংশ সেনদের পাশাপাশি রাজত্ব করতেন বাংলায়। দুইটা বংশ একত্রে প্রায় 50 বছর বাংলা শাসন করেছেন। পালদের সম্পূর্ণ পতন ঘটে 1165 খ্রিস্টাব্দে, আর বিজয় সেন বাংলা দখল করেন 1095 খ্রিস্টাব্দে। তো সুতরাং দেখা যায় পাল এবং সেন দুই দলই ভাগ করে বাংলা শাসন করত তখন। বিজয় সেন রাঢ় অঞ্চলের ক্ষুদ্র রাজত্বকে সাম্রাজ্যে পরিণত করেন। সমগ্র রাঢ় অঞ্চল মিথিলা তিনি জয় করেন। গৌড় ও উত্তরবঙ্গ থেকে মদন পালকে মগধে বিতাড়িত করেন। ভুজ বর্মনকে পরাজিত করে পূর্ববঙ্গ দখল করেন। পূর্বে আসামের অংশবিশেষ ও দক্ষিণে কলিঙ্গের কিছু অংশ এবং পশ্চিমে মগধের কিছু অংশ জয় করেন। বাংলায় পাল বংশের অবসান ঘটান। বিজয় সেন বাংলায় পাল বংশের অবসান ঘটান। দীর্ঘ 60 বছর রাজত্ব করে 1158 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। বিজয় সেনের পর বাংলার ক্ষমতায় বসেন তার ছেলে বল্লাল সেন। 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। বিজয় সেনের মৃত্যুর পর তার পুত্র সিংহাসনে বসার পর তিনি মগধ ও মিথিলার বাকি অংশ জয় করেন। বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। অদ্ভুত সাগর ও দান সাগর নামে দুটি গ্রন্থ তিনি রচনা করেন। সমাজে উচ্চ শ্রেণীর মধ্যে কৌলিন্য প্রথা প্রবর্তন করে তিনি জাতিভেদ প্রথাকে তীব্রতা দান করেন। বাংলায় এর পূর্বে সামাজিক শ্রেণীভেদ ছিল না। পালেরা বৌদ্ধ ছিলেন, তারা সামাজিক শ্রেণীভেদের বিরোধী ছিলেন। গুপ্তদের সময়
ব্রাহ্মণ্যবাদ বাংলায় অনুপ্রবেশ করলেও শ্রেণী প্রথা এত কঠোরভাবে বাংলায় ঢুকেনি। আর নন্দদের সময়, নন্দ মৌর্যদের সময় কোনো শ্রেণীভেদ ছিল না। বাংলায় যে শ্রেণীভেদ প্রথা বর্তমানে আমরা দেখি তা বল্লাল সেন কর্তৃক প্রবর্তিত। বল্লাল সেনের পর 1179 খ্রিস্টাব্দে ক্ষমতায় বসেন লক্ষণ সেন এবং তিনি 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। লক্ষণ সেন যখন ক্ষমতায় বসে তখন তার বয়স ছিল 60 বছর। তিনি কামরূপ, কলিঙ্গ, কাশী, পুরী, বারাণসী, এলাহাবাদ জয় করেন, কিন্তু 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণের করলে তিনি কোনো বাধা না দিয়ে বিনা যুদ্ধে পূর্ববঙ্গে পলায়ন করেন। বাংলায় তুর্কি শাসনের সূচনা হয় সেনদের কৌলিন্য প্রথার দরুন। বৌদ্ধ শাসিত শ্রেণীহীন সমাজের অভ্যস্ত বাঙালি তাদের ভালো চোখে দেখত না। পালদের নিয়ে বাংলায় বহু গীত রচিত হয়েছে। দীনেশ সেন আফসোস করে বলেছেন, সেনদের নিয়ে বাঙালি একটা ছড়াও রচনা করেনি। কারণ পালদের বাঙালিরা তাদের স্বজাতি মনে করত, সেনদেরকে বিদেশি মনে করত। গৌড় থেকে পলায়ন করে লক্ষণ সেন তার পূর্ববঙ্গের রাজধানী বিক্রমপুরে চলে আসেন। তিনি 1207 খ্রিস্টাব্দে মারা যান। পূর্ববঙ্গে তার 2 পুত্র বিশ্বরূপ ও কেশব সেন তাদের বংশধরগণ 1246 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করে। দীর্ঘদিন তুর্কিরা গৌড় অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। বঙ্গ অঞ্চলের নদীবহুল এলাকায় তারা আসতে একটু দেরি করে। 1146 খ্রিস্টাব্দে সেন বংশ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এবং সেই সাথে বাংলার প্রাচীন যুগের ইতিহাসের ইতি ঘটে।